সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা ও বিশ্বাস সবাই এই কোভিড মহামারীর এই সময়ে সবাই সুস্থ আছেন, নিরাপদ আছো। আমি সুমন ইস্কান্দার, প্রভাষক, গণিত বিভাগ, কোয়েসগুল শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ। একই সাথে আমি আরেকটা কলেজে পাঠদান করে থাকি, সেটা হচ্ছে হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ। আসলে শুধুমাত্র এই দুটো কলেজ নয়, আমি আমার যে পাঠদানটা, আমার এই লেকচারটা যদি এই দুটো কলেজের বাইরে, দেশের যে কোনো কলেজ কিংবা কলেজ স্টুডেন্টের বাইরে যারা পাশ করেছো, যারা আরও নিম্ন মাধ্যমিক ক্লাসে আসো, সবার জন্য যদি কারো যদি কোনো কিছুর উপকারে আসে, তাহলে আমি বলবো যে আমি সার্থক। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র শেখার চেষ্টা করব। অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় এবং সেটা হচ্ছে শিরোনাম হচ্ছে বৃত্ত। আমরা ডান পাশে আরেকটা বোর্ড ইউজ করেছি, সেখানে কিছু টপিকস দেওয়া আছে। দেখো, বৃত্ত কি, চেনার উপায়, সমীকরণ। আমরা প্রথমেই জানবো বৃত্ত কি। বৃত্ত হচ্ছে আসলে কোনো সমতলে, খেয়াল করো ভালো মতো, কোনো সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বা ধ্রুবক দূরত্ব যদি আমরা যে সঞ্চারপথে নিতে পারি, সেটাই হচ্ছে বৃত্ত। সাপোজ আমি এখানে নির্দিষ্ট বিন্দু নিলাম, একটা বৃত্ত আমরা আঁকার চেষ্টা করেছি। এই বিন্দু থেকে যদি আমি সমান দূরত্বে, চারদিকে সমান দূরত্ব রাখি, যে সঞ্চারপথটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বৃত্ত। এই যে নির্দিষ্ট বিন্দু, সেটাকে আমরা বলি কেন্দ্র, আর যে দূরত্বটা ধ্রুবক দূরত্ব, সেটাকে আমরা বলি ব্যাসার্ধ বা রেডিয়াস। এটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। এবার আসলে আমরা একটা বৃত্তের সমীকরণ দেখব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে আমরা বলছি একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশনের সামান্য কিছু চেনার উপায় আছে। এখানে x এবং y এর ঘাতটা 2 হবে, x এবং y এর ঘাতটা হবে 2, অর্থাৎ x স্কয়ার থাকবে, y স্কয়ার থাকবে। আরেকটা ব্যাপার যেটা লক্ষণীয়, যেটা খেয়াল করতে হবে, x স্কয়ার এবং y স্কয়ারের যে কোএফিসিয়েন্ট, সহগটা সমান হবে। অর্থাৎ এটা যদি x স্কয়ার হয়, এটা y স্কয়ার, এটা 2x স্কয়ার, এটা 2y স্কয়ার, দুটো সহগ সমান হবে। 3 নাম্বার হচ্ছে xy যুক্ত কোনো টার্ম থাকবে না, অর্থাৎ x এবং y টার্ম থাকবে, এরা নাও থাকতে পারে, নো প্রবলেম, তবে xy যুক্ত কোনো টার্ম থাকবে না। তাহলে সেটাকে আমরা বৃত্ত বলতে পারি। আবার বলছি, x স্কয়ার এবং y স্কয়ার, x এবং y এর ঘাত, ফার্স্ট হচ্ছে x এবং y এর ঘাতটা সেম হবে, সমান হবে। সেকেন্ড হচ্ছে তাদের x স্কয়ার এবং y স্কয়ার থাকবে, তাদের সহগ সমান থাকবে এবং xy যুক্ত কোনো টার্ম থাকবে না। আমরা এটা একটা ইকুয়েশন। আমরা আরেকটা ইকুয়েশন বলতে পারি বৃত্তের, x স্কয়ার x minus h whole square plus y minus k whole square equal r square। আমরা এই বৃত্তটার কেন্দ্র ডিনোট করে নিই। এই বৃত্তটার কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধটা হবে r equals to root of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটা হবে এই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ। আমরা পরে যে বৃত্তটা দিলাম, ওর কেন্দ্রটা হবে h এবং k, ব্যাসার্ধটা হবে r। h কে হবে কেন্দ্র, ব্যাসার্ধ হবে r। আমরা এক নাম্বার টপিক শেষ করলাম। সেকেন্ড টপিক হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা এটা আসলে ফান্ডামেন্টাল ক্লাস নিচ্ছি। এগুলো যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, শিখতে পারি, দেন আমাদের ম্যাথস করতে খুব বেশি সমস্যা হবে না। তাহলে আমরা বলছি মূল বিন্দুতে কেন্দ্র। মূল বিন্দুতে কেন্দ্র মানে, খেয়াল করো, এটার কেন্দ্রটা হচ্ছে h এবং k। মূল বিন্দু হচ্ছে 0 0, অর্থাৎ এটা যখন h k টা যখন 0 0 হবে, মূল বিন্দু যখন আসবে, তখন কি হবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আলটিমেটলি কি দাঁড়াবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এটাকে আমরা বলতে পারবো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ এটা একটা বৃত্ত
যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে r। নেক্সট, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তটার সমীকরণ কি হবে? অর্থাৎ আমরা যদি এখানে এই বৃত্তটিতে একটা ব্যাস নেই, এই একটা প্রান্ত, তার যদি তার স্থানাঙ্কটা x1 y1 হয় এবং বি আরেকটা প্রান্ত বিন্দু থাকে, তার যদি x2 y2 হয়, সেক্ষেত্রে ওই বৃত্তটার সমীকরণ কি হবে? অর্থাৎ একটা ব্যাসে যদি প্রান্ত বিন্দু দেওয়া থাকে, সেই বৃত্তটার সমীকরণটা কি হবে আমরা সেটাই দেখব। তাহলে দেখো, আমরা লিখব এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হবে x minus x1, খুবই ইজি সিম্পল, ইন্টু x minus x2 প্লাস y minus y1 ইন্টু y minus y2 ইকুয়াল 0। একটু ভালো মতো খেয়াল করো, x এর সাথে x1 আছে, মাইনাস x এর সাথে x2 আছে, প্লাস y এর সাথে y1 আছে, y এর সাথে y2 আছে। এটাই হচ্ছে AB। যদি কোনো AB না যে কোনো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। তারপরে আসে একটি বিন্দু ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আমি একটু যদি মার্কিং করে দেই, আমরা অলরেডি এটা দেখেছি। একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ সেটা হবে, যদি যে বৃত্তটা, একটা বৃত্তের কথা বলা আছে, একটা সরলরেখার কথা বলা আছে, আমরা যদি বৃত্তটা ধরে নেই, বৃত্তটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 দিয়ে আমরা বৃত্তটা লিখতাম। কিন্তু যেহেতু আমরা সরাসরি ইকুয়েশনটা লিখে ফেলছি, আমরা প্রথমে বৃত্তের সমীকরণটা লিখব ইকুয়াল 0 ছাড়া, প্লাস একটা k আসবে আরবিট্রারি কনস্ট্যান্ট, ইনটু আমরা রেখার সমীকরণটা লিখব ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা হবে আমার একটি বৃত্ত এবং একটি সরলরেখা যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে, সেই বৃত্তটার সমীকরণ। তাহলে নেক্সট আসবে কেন্দ্র ও কোন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটার জন্য আমি কিছুটা মুছে দিচ্ছি। যদি কেন্দ্র দেওয়া থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো মতো খেয়াল করো। আমরা এটা কোনো ফর্মুলা নয়, তারপরেও আমরা জাস্ট জানার জন্য, মনে রাখার জন্য যেটা আমরা বলবো সেটা হচ্ছে, কেন্দ্র দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্ত x বা y অক্ষকে স্পর্শ করলে বৃত্ত x বা y অক্ষের উপর অবস্থিত হলে আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। সেটা ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। প্রশ্ন হচ্ছে আমরা এটা কেন ইউজ করব? এটা ইউজ করবো আমি আমার সুবিধার জন্য। আমি চাইলে ফার্স্ট যে ইকুয়েশন দিয়েছিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, সেটাও ইউজ করতে পারতাম, বাট আমি এটা ইউজ করছি আমার সুবিধার জন্য। যদি অন্য কেউ মনে করো যে তোমার ওইটা ইউজ করলে ইজি হয়, বা তুমি আগে থেকে সেটা করে থাকো, অন্য কেউ তোমাকে সেভাবে শিখিয়ে থাকে, তাহলে তুমি তোমার সুবিধা মতো করবে। আমার বিশ্বাস এটাতে আমি যেটা মনে করি এটাতে আমি ভালো বুঝাতে পারবো। এখন আমি যদি একটা ইকুয়েশন মনে করি যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1 2। খেয়াল করো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1 2 এবং যেটা অন্য একটা বিন্দু দিয়ে যায়। সাপোজ সমীকরণটা কিরকম দিল, তারা প্রবলেমটা কি দিল, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হচ্ছে 1 2 এবং যেটা 3 4 বিন্দু দিয়ে যায়।
ভালো কথা। তাহলে কেন্দ্র যেহেতু দেওয়া আছে, আমরা বলেছিলাম কেন্দ্র দেওয়া থাকলে, ব্যাসার্ধ দেওয়া থাকলে, বৃত্ত যদি এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং বৃত্ত এক্স বা ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে কি হবে? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে ইকুয়াল যদি আর স্কোয়ার হয়, এখানে আমাদের কি দেওয়া আছে? কেন্দ্র 1 2 দেওয়া আছে। তার মানে এখানে এইচ এবং কে এর মানটা ওরা দিয়ে দিয়েছে। আমি সরাসরি লিখে দিব, therefore বা অর x মাইনাস এইচ এর মান হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। খুব ইজিলি, একেবারে ইজি। আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে ফর্মুলাটা আছে, ওর কেন্দ্র হচ্ছে এইচ কে। এই বৃত্তটার কেন্দ্র যদি এইচ কে হয় এবং আমার যে বৃত্ত তার কেন্দ্র যদি 1 2 হয়, তার মানে আমি এইচ এর প্লেসে 1, কে এর প্লেসে 2 বসিয়ে দিলে আমার কাজ শেষ। তাহলে এখানে আরেকটা জিনিস যেটা বলার দরকার, গড়পরতা একটা বৃত্তের সমীকরণে 3টা আননোন থাকে। আমি 3টা ভাইরাস বলি। একটা বৃত্তের সমীকরণে 3টা ভাইরাস থাকে, এই ভাইরাসগুলোর মান বের করতে পারলেই আমার কাজ শেষ। যেমন এখানে দেখো এইচ কে আর, এবং সোজা কথা এক্স এবং ওয়াই ছাড়া এবং কোনো নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া, এক্স এবং ওয়াই ছাড়া এবং নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া যারা যারা থাকবে সবাই ভাইরাস। সেখানে আমার এইচ কে আর আছে, এই 3টা ভাইরাসের সমীকরণ, এই 3টা ভাইরাসের মান বের করতে পারলেই আমার কাজ শেষ। যেহেতু এইচ কে এর মান দেওয়া আছে, দ্যাট মিনস শুরুতে আমার 2টো ভাইরাস শেষ। আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে আর। এখন এই আর এর মানটা বের করার জন্য তারা অবশ্যই আরেকটা ক্লু দিবে। এখানে একটা ক্লু ছিল 3 4 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা আমি যদি একটা সমীকরণ দেই, আমি বলতে পারবো যে 1 নং সমীকরণটি বা 1 নং বৃত্তটি 3 4 বিন্দুগামী। যদি একটু সংক্ষেপে আমি দেখাতে চাই, 3 4 বিন্দুগামী যদি হয়, 3 4 বিন্দুগামী যদি হয়, দ্যাট মিনস এক্স এর প্লেসে 3 বসবে, ওয়াই এর প্লেসে 4 বসবে। আমরা ডিটেলস ম্যাথ করব, এটা জাস্ট ফর্মুলাটা একটু এক্সাম্পল সহ ফর্মুলাটা বোঝার জন্য সেটা বলছি। 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সেখান থেকে আর একটা ভ্যালু বের হবে, যেটাই বের হোক, আর স্কোয়ার ইকুয়ালস টু আমি পাবো, এখানে পাবো 4 4, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আমি 8 পেলাম। এখন আর স্কোয়ার মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, তার মানে আমার টোটাল ইকুয়েশনটা হয়ে গেল। আমরা আরো ডিটেলস দেখব যখন আমরা প্র্যাকটিস করব তখন। লাস্ট আছে, তারপরে আছে তাহলে কেন্দ্রগামী, কেন্দ্র ও কোন বিন্দুগামী বৃত্তের সমীকরণ গেল। ও যদি এগুলো, আরেকটা কথা, যদি এগুলো দেওয়া না থাকে, যদি কেন্দ্র দেওয়া না থাকে, ব্যাসার্ধ দেওয়া না থাকে, এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ না করে বা বৃত্ত এক্স বা ওয়াই অক্ষের উপর অবস্থিত না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেখানে আমাদের আরেকটা ফর্মুলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা সেই ফর্মুলাটা ইউজ করে বাকিটা বের করব। আচ্ছা, নেক্সট আছে কোন বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ে খণ্ডিতাংশ। খুব ভালো কথা। আমরা যদি একটা বৃত্ত এখানে আঁকার চেষ্টা করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, এটা ওয়াই। সেটা হয়নি। খণ্ডিতাংশ যদি হয় তাহলে সেটা অবশ্যই তাকে ছেদ করতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। দুটো ছোট ফর্মুলা আছে, এক্স একটু তোমরা চাইলে নোট করে নিতে পারো। এক্স অক্ষের খণ্ডিতাংশটা হচ্ছে, আমি যদি একটু এটাকে ডিনোট করতে চাই, ওএ ইকুয়ালস টু হবে 2 রুট অফ জি স্কোয়ার মাইনাস সি, আর ওবি মানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে 2 রুট অফ এফ স্কোয়ার মাইনাস সি। একটু যদি তুমি যদি আর একটু ডিপলি চিন্তা করো, আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তো জি এর সাথে কিন্তু এক্স এর রিলেশন 2gx, এফ এর সাথে ছিল ওয়াই এর রিলেশন 2fy। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারছি, যখন এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে, এক্স অক্ষের
খণ্ডিতাংশ বলতে পারে, কর্তিত অংশ বলতে পারে, এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। যেটাই বলো আমরা সেভাবে বের করতে পারবো। এই ছাড়াও যদি কারো ফর্মুলাতে অ্যালার্জি থাকে, অনেকের ফর্মুলা মনে থাকে না, কিন্তু গার্লফ্রেন্ডের 10, 12, 15, 20টা নাম্বার মনে থাকে, সেক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যদি আমার ইকুয়েশনটা থাকে এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাহলে আমি যদি সাপোজ আমার ইকুয়েশনটা যদি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x minus 4y plus 4 equal 0 যদি আমার ইকুয়েশনটা থাকে, এখানে যদি আমাকে বলে এই বৃত্তটা x অক্ষের খণ্ডিত অংশ বা y অক্ষের খণ্ডিতাংশ এটা নির্ণয় করো, তো চেঞ্জ করে দেই, এটা 1 লিখি। x অক্ষের খণ্ডিতাংশ বা y অক্ষের খণ্ডিতাংশ যদি বলে তাহলে আমরা কি করব, আমরা লিখতে যদি x অক্ষের খণ্ডিতাংশ বলে আমরা লিখতে পারি x অক্ষে y equal 0। যদি y equals 0 হয় সেখানে কি থাকে বাকি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 equal 0। সেখান থেকে আমরা পাবো x এর দুটো মান পাবো, x minus 1 whole square equal 0। সেখান থেকে আমরা পাবো x equal to plus minus 1। এবার x এর মানটা আমরা 1 একবার এখানে বসাবো, আবার minus 1 বসাবো, দুটো মান পাবো করসপন্ডিং ভ্যালু। বসানোর পরে যে চারটা বিন্দু পাবো, সাপোজ 1 এর জন্য একটা ভ্যালু পাবো, -1 এর জন্য আরেকটা ভ্যালু পাবো। যদি আমি ধরে নেই, আমি ইকুয়েশন না এখন যদি সময়ের ব্যাপার, যদি সেটা যদি 2 হয় আর যদি 3 হয়, সেক্ষেত্রে আমার এই দুটো বিন্দুর যদি আমি দূরত্ব বের করি তাহলে আমি x অক্ষ থেকে খণ্ডিত অংশটা বের করতে পারবো। একই যদি y অক্ষেরটা বলে, y অক্ষে তখন x equal to 0 হবে। আমার মনে হয় এটা মনে রাখাটাই বেটার। নেক্সট টপিকস আছে আমাদের বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। আমাদের বলতে পারে যে একটা বিন্দু দিবে, এই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত, ভিতরে না বাইরে না বৃত্তের উপরে। যেমন যদি আমার এটা বৃত্ত হয়, একটা বিন্দু দিয়ে দিল, এই বিন্দুটা কি বাইরে হবে না বৃত্তের ভিতরে হবে নাকি বৃত্তের একদম পরিধির উপর হবে, সেটা আমরা সোজা কথা যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা আমরা বৃত্তের ইকুয়েশনে বসিয়ে দিব। সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু আগে আমরা যেটা দেখেছিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0 যদি হয়, এখানে যদি আমার যদি বলে সাপোজ 3-4 বিন্দু, 3-4 বিন্দুটি কোথায় অবস্থিত, বৃত্তের ভিতরে না বাইরে, তা আমরা এটা এখানে পুট করে দিব, বসিয়ে দেব। তাহলে এটা হবে x এর বেসে x এর মানটা হবে, তাহলে 9 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 40 প্লাস 1 প্লাস 1 কি হলো, যোগ বিয়োগ করলে 26 মাইনাস 20 ইকুয়ালস টু 6। যেহেতু এটা গ্রেটার দেন 0 বলেছে, তার মানে ও এই বিন্দুটা 3-4 বিন্দুটা এই বৃত্তের বাইরে অবস্থিত। যদি এটা নেগেটিভ হতো তাহলে সে হতো ভিতরে, যদি এটার মানটা 0 হতো তাহলে সেটা হয়তো বৃত্তের পরিধির উপরে, অর্থাৎ বৃত্তের উপরে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আসো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। আমরা দুটো বৃত্ত যদি পাশাপাশি দেখি, এটা একটা বৃত্ত যার সেন্টার হচ্ছে C1 দিলাম, পাশাপাশি স্পর্শ করতে পারে দুভাবে। স্পর্শ করা মানে হচ্ছে জাস্ট জেন্টলি টাচ, আমি জাস্ট টাচ করলাম। স্পর্শ করা এবং ছেদ করা নিয়ে আমি এতদিনের আমার অভিজ্ঞতা বলছি, অনেকে স্পর্শ করা এবং ছেদ করা নিয়ে প্রবলেম হয়। স্পর্শ করা হচ্ছে জাস্ট টাচ করা, টাচ করলাম, এটা হচ্ছে স্পর্শ। আর ছেদ করা মানে হচ্ছে এটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে বের করে দিলাম, সেটা হচ্ছে স্পর্শ, সেটা হচ্ছে ছেদ করা। তাহলে ও দুভাবে স্পর্শ করতে পারে, বাইরে থেকে এসে জাস্ট এভাবে তাকে স্পর্শ করে দিল, এটা হলো C2। আমার প্রথম বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R1, আমি বোঝার জন্য ডিফারেন্ট কালার ইউজ করছি। দ্বিতীয় যে বৃত্তটা তার ব্যাসার্ধটা হচ্ছে R2। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে যদি এটা হচ্ছে বহিস্থ স্পর্শ, বাইরের দিক থেকে এসে সে স্পর্শ করেছে, বহিস্থ স্পর্শ। যদি বাইরের দিক থেকে সে স্পর্শ করে, সেক্ষেত্রে আমার এই দুটো বিন্দুর দূরত্ব C1 C2 ইকুয়াল টু হবে R1 প্লাস R2। এবার
যদি ভিতরে স্পর্শ করে, চাইলে কেউ ভিতরে স্পর্শ করতে পারে। যেমন যদি একটা বৃত্ত এরকম হয় এবং আরেকটা যদি এখান থেকে হয়, দেখো দুটো বৃত্ত আমি দেখিয়েছি, এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, সেক্ষেত্রে আমার এই ডিস্টেন্সটা হবে, এটা হবে R2 আর এই পুরোটা হবে R1। বুঝাতে পারছি কিনা বুঝতে চেষ্টা করো। এই দূরত্বটা হবে R1। সেক্ষেত্রে C1 C2 হবে R1 মাইনাস R2। তবে কোনোভাবে যদি R2 বড় হয়ে যায়, সেক্ষেত্রে এটা R2 মাইনাস R1 হবে। সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যেহেতু ডিস্টেন্স যেহেতু নেগেটিভ হয় না, সেক্ষেত্রে যদি R2 বড় হয়, R2 মাইনাস R1 হবে। লাস্ট টপিক আজকে বৃত্তের পোলার সমীকরণ। আমরা পোলার সমীকরণের যে ধারণা, সেটা আমরা আগে থেকে কিছুটা জানা আছে আমার মনে হয়। তারপর আমি একটু লিখে দিচ্ছি। পোলার যে একটা কোঅর্ডিনেট স্থানাঙ্ক, সেটাকে আমরা আর এবং থিটা দ্বারা প্রকাশ করি। আর কার্তেশিয়ান যে কোঅর্ডিনেট, কার্তেশিয়ান আমরা সেটাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। আমরা সাথে এক্স ওয়াইয়ের সাথে বেশিরভাগ পরিচিত। এটা আমরা কার্তেশিয়ান প্লেনে আমরা এটাকে ডিনোট করে থাকি। আর পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর এবং থিটা। তাহলে কি হলো, আর এবং থিটা যদি হয়, আমরা এখানে এটাকে আমরা যদি পোলার থেকে যদি আমি কার্টেশিয়ানে যেতে চাই, সেক্ষেত্রে x ইকুয়াল টু হবে r cos থিটা, y ইকুয়ালস হবে r sin থিটা। তাহলে কি হবে, আমরা যদি এটাকে একটু স্কয়ার রুট করি এবং অ্যাড করি, তাহলে এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হবে r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। সেখান থেকে আমরা যেটা পাবো, এটা সমান আমরা 1 জানি, আমরা ছোট ক্লাসে পড়েছি। তাহলে r স্কয়ার ইকুয়ালস টু পাওয়া যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হবে আমার r স্কয়ারের মান। আর আমি আর এর মানটা বের করতে চাইলে স্কয়ার দিয়ে আনতে পারবো, আপাতত এইভাবে রাখতে চাচ্ছি। এবং থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। এটা যদি আমি ইকুয়েশন নাম্বার 1 যদি ইকুয়েশন নাম্বার 2 ধরি, তাহলে আমি 2 ডিভাইডেড বাই 1 থেকে আমরা এটা পাই। এবার আমাকে একটা সমীকরণ দিতে পারে যে r ইকুয়াল টু a cos থিটা যদি হয়, বৃত্তের r ইকুয়ালস a cos থিটা, এটা একটা বৃত্ত। যদিও অনেকের মানতে কষ্ট হবে, আমরা যদি একে জেনারেল ফরম্যাটে নিয়ে আসি, তখন কি হবে, r ইকুয়ালস টু আমরা জানি, বা r ইকুয়ালস হবে রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a cos থিটা। a cos থিটা হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল হচ্ছে r sin থিটা। আমরা যদি এখান থেকে আসতে চাই, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি পাবো, x বাই r ইকুয়াল টু হবে cos থিটা। তাহলে এটা আমি সম্মত না করলেও হচ্ছে r আপাতত ঠিক থাকুক ইকুয়াল a ইনটু x বাই r। জাস্ট সেখান থেকে আমরা কি পাচ্ছি, r স্কয়ার ইকুয়াল a x। r স্কয়ার মান ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a x। আর একটু সিম্পলিফিকেশন করে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a x ইকুয়াল 0। যদি এটা কেন্দ্রাঙ্ক ব্যাসার্ধ বের করতে বলে, আমরা কোন বৃত্ত থেকে কেন্দ্র বের করার সিস্টেম হচ্ছে x এবং y সহগটাকে -2 দ্বারা ভাগ। এটা হচ্ছে একদম সোজা নিয়মে, খুব কম সময়ে, সংক্ষিপ্ত সময়ে মানে এটা বের করা, কেন্দ্র বের করা। তাহলে এটার কেন্দ্র হবে
এক্স এর সহগ হচ্ছে মাইনাস এ, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ওয়াই যেহেতু সহগ নাই সেটা 0 হবে। আর ব্যাসার্ধ হবে আর ইকুয়ালস টু রুট অফ জি স্কোয়ার। জি মানে হচ্ছে মাইনাস এ প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু এখানে সি নাই সেটাও 0, তাহলে আর ইকুয়ালস টু হবে জাস্ট এ। ব্যাসার্ধটা হচ্ছে এ আর কেন্দ্রটা হচ্ছে যেহেতু -2 এক্স এর সহগটা হচ্ছে মাইনাস এ ভাগ ডিভাইড করেছে -2 দ্বারা, কেন্দ্র হবে a0 আর ব্যাসার্ধ হচ্ছে এ। তো আজকের মতো এটুকুই। আশা করছি নেক্সট ক্লাসে আমরা অনুশীলনগুলো আরেকটু ভালো মতো প্র্যাকটিস করব। তোমরা এই টপিকসগুলো একটু ভালো মতো আয়ত্ত করে নিবে, তাহলেই নেক্সট ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে আশা করি। আর তেমন কিছু নাই, যেহেতু যদি এগুলো বুঝো ম্যাথসগুলো প্র্যাকটিস করাটা খুব ইজি হবে। আজকের মতো এটুকুই। সবাইকে ভালো থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।